মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। এই কি ভূমিসুতা না নয়নমণি? নয়নমণি এখন খ্যাতিনাম্নী অভিনেত্রী। ঘোষাল পরিবারের মতন উচ্চ সমাজের সঙ্গেও তার ঘনিষ্ঠতা। ভূমিসুতা নাম সে মুছে ফেলেছে। পুরনো জীবনের সবকিছুই নিশ্চয়ই সে মুছে ফেলতে চায়। আমি তো তার সেই পুরনো জীবনের প্রেত। আর কিছু না, আর কিচ্ছু না। আমি শুধু ভূমিসুতার কাছে একবার ক্ষমা চাইতে চাই। কিন্তু ভূমিসুতা তো আমাকে চেনার কোনো চিহ্ন দেখালো না। পুরনো পরিচয় যদি সে অস্বীকার করে, কথা বলতে গেলেই যদি ক্রুদ্ধ হয় কিংবা অপমান করে। বলে কি লোকটা? আমি কে তাকে এই জাপানি ভদ্রলোকটি জানে না? আমি রামকৃষ্ণ বিবেকানন্দর নিবেদিতা। বিবেকানন্দর মতন মানুষের ঘনিষ্ঠ সান্নিধ্যে যে এসেছে, সে কখনো অন্য পুরুষকে কামনা করতে পারে? শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। দুবার তারিখ বদল হয়েছে বলে জগদীশচন্দ্রের আগমন বার্তা বেশি লোক জানতে পারেনি। তবু হাওড়া স্টেশনে শতাধিক লোক অপেক্ষমান। ট্রেন কিছুটা বিলম্বে আসছে। ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলেন রবীন্দ্রনাথ। কাছেই পুরোদস্তুর সাহিবি পোশাক পরা এক বিশাল চেহারার ব্যক্তি একা একা চুরুট টানছেন। বয়স অন্তত 70-এর কাছাকাছি হবে। মাথার চুল সব সাদা, মুখের চামড়ায় অনেক ভাঁজ, হাতে একটা ছড়ি। মানুষটিকে কেমন যেন চেনা চেনা লাগছে, অথচ মনে করতে পারছি না কে ইনি। একবার ভদ্রলোক এদিকে মুখ ফেরালেন। দুজনের চোখাচোখি হল। তিনি নিজেই ছড়িতে ভর দিয়ে ঈষৎ পা টেনে টেনে এগিয়ে এসে বললেন, কবি বর্জে, সংবাদ সব কুশল? কণ্ঠস্বর শোনা মাত্র রবীন্দ্রনাথ চিনতে পারলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। অনেক কাল দেখা হয়নি। এর মধ্যে ওর মুখে বড় বেশি বার্ধক্যের ছাপ পড়ে গেছে। শরীরটিও যেন বেশ ক্লান্ত। রবীন্দ্রনাথ নমস্কার জানিয়ে বললেন, আপনাকে অনেকদিন কোনো সভা সমিতিতে দেখা যায়নি। শরীর আর বইছে না। কাজের নেশায় দিন রাত্রির খেয়াল থাকতো না। এখন তার দাম দিতে হচ্ছে। আজ না এসে পারলাম না। তোমার কথা জানি, অবলা চিঠি লিখে জানিয়েছে। দুঃসময়ে তুমি ওদের প্রচুর সাহায্য করেছ, অনেক টাকা পয়সা জোগাড় করে দিয়েছ। ত্রিপুরার রাজাটিকে ধরে তুমি এবার জগদীশের জন্য একটা ল্যাবরেটরি বানিয়ে দাও। এখানে বসে কাজ করবে, বিশ্বের বৈজ্ঞানিকরা এখানে আসবে। আমি অবশ্যই চেষ্টা করব, তবে আমার একার চেষ্টায় তো হবে না। ত্রিপুরার আগের মহারাজকে আমি চিনতাম। বেশ রগুরে মানুষ ছিলেন। তার ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই। শোনো, একটা মজার কথা বলি। আমি কবিতা টবিতা বিশেষ পড়িনি, সময় পেতাম না। জগদীশ নিজে বৈজ্ঞানিক হয়ে কি করে কাব্য সাহিত্য পড়ার সময় পায় কে জানে। তোমার লেখাও আমি আগে পড়িনি। এর মধ্যে আমার এক চেলা একদিন এসে বলল, স্যার, রবি ঠাকুরের এই কবিতাটি পড়ে দেখুন। বড় বড় অক্ষরে লিখে এই কবিতাটা কলেজের ক্লাসরুমগুলিতে টাঙিয়ে রাখা উচিত। আমি বললাম, হ্যাঁ হে, কবিতা পড়তে বলছো, বোঝা যাবে তো? এখনকার বেশিরভাগ কবিতারই তো মর্ম বোঝা দায়। আপনার মতো ব্যস্ত লোককে আবার বিরক্ত করা কেন? তোমার সে কবিতা শুধু যে বোঝা গেছে তাই নয়, দুবার পড়ে মুখস্থ হয়ে গেছে। বড় খাসা কবিতা, খুবই উপযুক্ত কথা লিখেছ। আমার মুখস্থ শুনবে? পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোরে
চির শিশু করে আর রাখিও না ধরে। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। তারপর কি যেন, না না তুমি বলো না, আমার ঠিক মনে পড়বে। ছাত্র বয়সে গড়গড়িয়ে শেক্সপিয়ার মুখস্থ বলতে পারতাম। হ্যাঁ, শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি। শেষ লাইনটি দুবার বলে তিনি অট্টহাস্য করে উঠলেন। রবীন্দ্রনাথের কাঁধে চাপড় মেরে বললেন, রেখেছ বাঙালি করে, মানুষ করনি। বড় খাঁটি কথা লিখেছ। গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া না হলে এ পোড়ার জাতের কোনো আশা নেই। আহা গো, নরেন ছেলেটা মারা গেল। ওই যে বিবেকানন্দ স্বামী, তার কি চিকিৎসা হয়েছিল কে জানে। আপনি তাকে দেখতে যাননি? না, আমি চিকিৎসা করা ছেড়ে দিয়েছি। মানুষের রোগ ভোগ আর দেখতে পারি না, চোখে জল এসে যায়। তার মানে বুঝলে, চোখটা নষ্ট হয়ে গেছে। এই চোখ নিয়ে ডাক্তারি করা যায় না। রবীন্দ্রনাথ ভাবছিলেন তার স্ত্রীর চিকিৎসার জন্য হোমিওপ্যাথির শ্রেষ্ঠ ডাক্তার এই মহেন্দ্রলালকে একবার ডাকবেন, কিন্তু তার হবে না। ট্রেন এসে গেছে। ঝমঝম করে কাঁপছে প্ল্যাটফর্ম। মহেন্দ্রলাল বললেন, কবি, এরকম আরো লেখো, দেশের মানুষকে জাগাও। অনেকেই ফুলের তোড়া ও মালা নিয়ে এসেছে। তারা আগে ধেয়ে গেল। জগদীশচন্দ্র হাত জোড় করে স্মিত মুখে দাঁড়িয়ে রইলেন। মহেন্দ্রলাল ভিড় ঠেলে কাছে গিয়ে জগদীশকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেঁচে থাকো, আরো অনেক দিন বেঁচে থাকো জগদীশ। তুমি আমার স্বপ্ন সার্থক করেছ। তারপর অবলার থুতনি ধরে আদর করে বললেন, খুঁকি, তুই ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছিলি বলে একদিন কত বকেছিলাম মনে আছে? আজ বুঝেছি সে তোর আত্মত্যাগ। তোর মতন যোগ্য সহধর্মিনী না পেলে জগদীশ এত বড় হতে পারত না। অবলা নিচু হয়ে মহেন্দ্রলালকে প্রণাম করে বললেন, কাকা, আপনার মুখ দিয়ে বকুনি শুনতেই বেশি ভালো লাগে। জগদীশচন্দ্র এদিক ওদিক তাকিয়ে রবীন্দ্রনাথকে খুঁজছিলেন। দেখতে পেয়ে হাতছানি দিয়ে ডাকলেন। রবীন্দ্রনাথ মুখে বেশি উচ্ছ্বাস জানাতে পারেন না। স্মিত হাস্যে কাছে এসে দাঁড়িয়ে রইলেন। জগদীশচন্দ্র তার অন্য অনুরাগীদের সরিয়ে রবীন্দ্রনাথের কানের কাছে মুখ এনে বললেন, বন্ধু, নতুন গল্প লিখেছ তো? আগেই ফরমায়েশ পাঠিয়েছিলাম, কিন্তু তোমার কাছ থেকে লেখা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। এতদিন পর জগদীশচন্দ্র ফিরেছেন। এখন প্রতিদিনই খাওয়া দাওয়া, অন্তরঙ্গ গল্প আর সম্বর্ধনা চলতে লাগল। সর্বত্রই রবীন্দ্রনাথের ডাক পড়ে। কিন্তু রবীন্দ্রনাথের বাড়িতে দুজন রোগিণী। এদিকে মাধুরীলতা স্বামীর সঙ্গে ফিরে গেছেন মুঙ্গেরে। রথি সদ্য কৈশোরোত্তীর্ণ, আর সর্বক্ষণ বাড়িতে বসে থাকতে ভালো লাগবে কেন? সে এখনো একা একা বেরুতে পারে, সারা কলকাতা ঘুরে বেড়ায়। সমীকে সারা বাড়িতে খুঁজে পাওয়া যায় না। সে কোনো নিরিবিলি কোণ খুঁজে কিংবা ছাদে গিয়ে বই খুলে বসে থাকে। মাঝে মাঝে গালে হাত দিয়ে কি যেন ভাবে। এই বয়সের এমন ভাবুক এবং পড়ুয়া বালক খুবই কম দেখা যায়। আর মীরা তো খুবই ছোট, তাকেই বা দেখে কে?
সে মায়ের ঘরের কাছে এসে ঠাঁয় দাঁড়িয়ে থাকে। তার মা তাকে আদর করতে পারেন না। রেণুকা ঘরে গেলেও তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেই বালিকাটি কারুর না কারুর সঙ্গ চায়, কিন্তু তার দিকে মনোযোগ দেওয়ার কারুর সময় নেই। সংসার ও বাইরের পৃথিবীর মধ্যে একটা দোটানায় পড়ে গেছেন রবীন্দ্রনাথ। আমার ইচ্ছে করে স্ত্রীর পাশে বসে থাকতে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু বাইরে থেকে এমন কিছু কিছু আহ্বান আসে যা প্রত্যাখ্যান করা যায় না। রোগ পুরনো হয়ে গেলে তার গুরুত্ব কমে আসে। মৃণালিনী শয্যাশায়িনী। তার শিয়রের কাছে রবীন্দ্রনাথকে সর্বক্ষণ বসে থাকতে হবে কেন? পাখার বাতাস করার জন্য কি অন্য লোক পাওয়া যায় না? রবীন্দ্রনাথকে প্রায় প্রতিদিনই বাইরে বেরোতে হয়। বঙ্গদর্শন সম্পাদনার কাজ আছে, তার নিজের কবিতা সংগ্রহ ছাপা হচ্ছে। প্রতিটি ফর্মা নিজে দেখে না দিলে তার স্বস্তি হয় না। জগদীশচন্দ্র রোজই রবীন্দ্রনাথকে দেখতে চান। তাঁকে যেসব বাড়িতে বা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেসব জায়গায় রবীন্দ্রনাথেরও সঙ্গে থাকা চাই। জগদীশচন্দ্রকে শোনাবার জন্য ছোট গল্পও ভাবতে হয় তাঁকে। মৃণালিনীর সেবার জন্য তাই একজন নার্স ও দায়ীকে নিযুক্ত করা হয়েছে। বেরুবার সময় মৃণালিনীর পাশে বসে দু একটা কথা বলে যান। ফিরে এসেই আবার স্ত্রীর ঘরে প্রবেশ করেন। হোমিওপ্যাথিক ওষুধেও বিশেষ ফল দেখা যাচ্ছে না, কিন্তু রবীন্দ্রনাথ জেদ ধরে আছেন অ্যালোপ্যাথিক ওষুধের বিষগুলো আর স্ত্রীকে খাওয়াবেন না। এক বিকেলে রবীন্দ্রনাথ এলেন মৃণালিনীর ঘরে। শরীরটা একেবারে শুকিয়ে গেছে মৃণালিনীর। কণ্ঠার হাড় প্রকট, মুখখানি রক্তশূন্য। নির্জীবের মতন চিত হয়ে শুয়ে আছেন বিছানায়। রাতের পর রাত তাঁর ঘুম আসে না। পেটের যন্ত্রণার জন্য খেতেও ইচ্ছে করে না কিছু। রবীন্দ্রনাথ শিয়রের কাছে এসে পত্নীর একটি হাত মুঠোয় ভরে বললেন, চোখ চেয়ে থাকো কেন সর্বক্ষণ? চোখ বুজে থাকলে তো ঘুম আসতে পারে। মৃণালিনী তবু স্থির চোখে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। আস্তে আস্তে তাঁর চোখ জলে ভরে গেল। রবীন্দ্রনাথ এক আঙুল দিয়ে মুছে দিলেন সেই অশ্রু। তুমি সুমিকে শান্তিনিকেতনে পাঠিয়ে দিলে, আমাকে একবার জিজ্ঞেস করলে না? স্কুল খুলে গেছে, ওর এখানে পড়াশোনার অসুবিধে হচ্ছিল না। যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা করে গেছে। দু একবার তোমাকে ডেকেছিল, তুমি শুনতে পাওনি। তুমি তখন একটু ঘোরের মধ্যে ছিলে, তাই বেশি ডাকাডাকি করিনি। সুমি কখনো আমাকে ছেড়ে থাকেনি। ও শান্তিনিকেতনে কি করে একা একা থাকবে? কি একা কেন? ওখানে ওর বয়সে আরো ছাত্র আছে, তারা যেমন থাকে তাদের সাথে মিলেমিশে থাকবে সুমি। আমি চলে যাব, সুমির সঙ্গে আর দেখা হবে না। বালাই ষাট, ও কথা বলছো কেন? তুমি এবার ভালো হয়ে উঠবে। আমরা সবাই মিলে কোনো একটা পাহাড়ে বেড়াতে যাব বরং, তাতে তোমার শরীরও সারবে। এখন একটু ঘুমোবার চেষ্টা করে দেখো না। মৃণালিনী পাশ ফিরলেন। বেরিয়ে গেলেন রবীন্দ্রনাথ। ফিরলেন রাত 9টার মধ্যেই। তখনই মৃণালিনীর ঘরে এসে দেখলেন মৃণালিনী আগেরই মতন চোখ খুলে শুয়ে আছেন। একজন নার্স পাশের টুলে বসে হাত পাখায় বাতাস করছে। কার্তিক পেরিয়ে অগ্রায়ণ মাস এসে গেল, তবু গরম কমার নাম নেই। এবছর কি শীত পড়বেই না? পাশেই গগনেন্দ্র বাড়ি তুলেছেন, তাই এদিককার ঘরগুলিতে বাতাসও আসে না। নার্সকে সরে যাবার ইঙ্গিত করে রবীন্দ্রনাথ নিজে টুলে বসে হাত পাখাটি তুলে নিলেন। আজও ঘুম এলো না? মৃণালিনী উত্তর দিলেন না। খেয়েছো কিছু? একটুখানি গরম দুধ দিতে বলবো? মৃণালিনী শুধু চেয়ে রইলেন এক দৃষ্টে। আবার দুচক্ষু জলে ভরে এলো। রবীন্দ্রনাথ ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, কষ্ট হচ্ছে কিছু? বেড প্যান দিতে হবে? মৃণালিনী
কোনো কথারই উত্তর দিচ্ছেন না। রবীন্দ্রনাথ বুঝতে পারলেন ওর অভিমান হয়েছে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, সমীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। সমী পারে, কিন্তু তুমি ওকে ছেড়ে থাকতে পারো না। ছেলে মেয়েদের তত বেশি দিন ধরে রাখতে পারি না আমরা, তারা দূরে সরে যাবেই। মৃণালিনী তবু নিঃশব্দ, নিষ্পলক। রবীন্দ্রনাথ কিছুটা অনুতপ্ত স্বরে বললেন, জানি আমার সম্পর্কে তোমার অনেক অনুযোগ আছে। পুরোপুরি স্বামীর দায়িত্ব পালন করতে আমি পারিনি সব সময়, তোমাদের জন্য সময় দিতে পারিনি। আমার অনেক ত্রুটি আছে, ওগো আমি ক্ষমা চাইছি। এবার থেকে দেখো তুমি সেরে ওঠো, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। মৃণালিনী কিছুতেই সাড়া শব্দ করছেন না দেখে রবীন্দ্রনাথ বুঝলেন ওর অভিমান খুব গভীর। সমীকে পাঠিয়ে দেওয়া খুবই ভুল হয়েছে। তিনি উঠে গিয়ে রথিকে ডেকে বললেন, রথি, তোর মায়ের পাশে গিয়ে একটু বসতো। রথি মায়ের কাছে এসে ডাকল। মা। ছেলের ডাকেও সাড়া দিলেন না মৃণালিনী। তাঁর দুই চোখ দিয়ে শুধু বয়ে যাচ্ছে জলের ধারা। অবিলম্বেই বোঝা গেল মৃণালিনীর বাকরোধ হয়েছে। ডাক্তারদের ডাকার জন্য ছোটাছুটি শুরু হয়ে গেল। তারপর সারা রাত আর সারা দিন রবীন্দ্রনাথ স্ত্রীর ঘাটের পাশ ছেড়ে নড়লেন না। বারবার মনে হচ্ছে, বুক ভরা অভিমানের জন্যই কি মৃণালিনীর কথা বন্ধ হয়ে গেল? অনেক দিন পর ইন্দিরা আর প্রমথ এসেছে বাড়িতে। মৃণালিনীর অবস্থা দেখে আশঙ্কার ছায়া ঘনিয়ে এসেছে সবার মুখে। এ বাড়ির অনেকেরই হোমিওপ্যাথিতে তেমন বিশ্বাস নেই। ইন্দিরাও বলল, রবিকা, এই অবস্থায় তো হোমিওপ্যাথিতে কাজ হয় না, একজন অ্যালোপ্যাথকে ডাকবে না? রবীন্দ্রনাথ দুদিকে মাথা নাড়লেন। হোমিওপ্যাথি চিকিৎসা মধ্যপথে থামিয়ে দেওয়া উচিত নয়, ধৈর্য ধরতে হয়। সমীকে আনানো হয়েছে শান্তিনিকেতন থেকে। 4 ছেলে মেয়েকে এক সময়ে দাঁড় করিয়ে দেওয়া হলো মায়ের খাট ঘিরে। শুধু মাধুরীলতা রয়েছে মুঙ্গেরে। মৃণালিনী তাদের সম্ভাষণ করলেন না। তার মুখ দিয়ে আর একটি শব্দও বেরোল না, শুধু চেয়ে রইলেন অপলক। আস্তে আস্তে তাঁর জীবনী শক্তি শেষ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শয্যা পার্শ্ব ছেড়ে এবার উঠে দাঁড়ালেন রবীন্দ্রনাথ। কারুকে কিছু না বলে উঠে গেলেন ছাদে। কেউ যাতে ডাকতে না আসে সেজন্য দরজা বন্ধ করে দিলেন। চেয়ে রইলেন তারা ভরা আকাশের দিকে। মেঘ শূন্য, অমলিন, জ্যোৎস্নাময় আকাশ। ঝিকমিক করছে অজস্র গ্রহ নক্ষত্রপুঞ্জ। সেদিকে তাকিয়ে থাকলে আর চোখ ফেরানো যায় না। বিকেল হয়ে এসেছে। পথে অনেক মানুষজন। নয়নমণি ঘোড়ার গাড়িতে বসে জানালার পাশ দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে মনে একটা গান গাইছে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। সরলা ঘোষালের কাছ থেকে বেশ কয়েকটি গান শেখা হয়ে গেছে এর মধ্যে, কিন্তু আসল মানুষটির দেখা পাওয়া যায়নি এ পর্যন্ত। সরলা ঘোষাল নয়নমণিকে অনেকখানি আপন করে নিয়েছে। থিয়েটারের অভিনেত্রী বলে কেউ তাকে অবজ্ঞা করে না ও বাড়িতে, বরং দুটি যুবক তার প্রতি বেশি বেশি উৎসাহ দেখায়। সরলা ঘোষালের এক মামাতো ভাই, খোদ ঠাকুর বাড়ির সন্তান, আমাকে থিয়েটারে দেখার জন্য প্রায় প্রতিটি শোতে উপস্থিত থাকে। শোয়ের শেষে তার জুড়ি গাড়িতে আমাকে বাড়িতে পৌঁছে দিতে চায়। তার উদ্দেশ্য অতি স্পষ্ট। নয়নমণি 2-3 বার তার গাড়িতে উঠেছে। এখন কৌশল করে এড়িয়ে যায়। সে একা ফেরে না,
অভিনয়ের শেষে আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে সাজঘর থেকে বেরোয়। ওই ঠাকুর বাড়ির যুবকটির সঙ্গে আমি রূঢ় ব্যবহারও করতে পারি না। আহত হয়ে সে যদি সরলা ঘোষালের কাছে গিয়ে কান ভাঙানি দেয়, তাতে যে আমার বড় ক্ষতি হয়ে যাবে। সরলা ও ওই বাড়ির অন্যদের সান্নিধ্য আমার চেয়ে বড় প্রিয়। প্রত্যেকবার বালিগঞ্জের বাড়ির দিকে যাওয়ার সময় নয়নমণির বুক এক আকাঙ্ক্ষায় কাঁপে। আজকে তিনি আসবেন। এ বাড়িতে রবীন্দ্রনাথ এক সময় ঘন ঘন আসতেন। সরলার কাছে সে গল্প শুনেছে নয়নমণি। কিন্তু ইদানিং আর তিনি আসেন না। আমি একদিনও তাঁর দর্শন পাইনি। দেখা না হলেও নয়নমণি রবীন্দ্রনাথকে চিঠি লেখে, অনেকগুলি মনে মনে, কিন্তু কিছু কাগজ কলমেও লিখে ফেলেছে। এ পর্যন্ত রবীন্দ্রনাথকে 3টি চিঠি পাঠিয়েছি আমি। আমার অন্তর উজাড় করে দিয়েছি, কিন্তু কোনো চিঠিতেই স্বাক্ষর নেই। ঠিকানা দেওয়ারও প্রশ্নই ওঠে না। রবীন্দ্রনাথ চিঠিগুলি পড়তে পড়তে মাঝে মাঝে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকেন নিশ্চয়ই। এই দৃশ্যটি কল্পনা করেই আমি গভীর আনন্দ পাই। বালিগঞ্জে ঘোষাল বাড়ির সামনে এসে নয়নমণি দেখল আরেকটি গাড়িও ঠিক তখনই সেখানে থেমেছে। তার থেকে নামছে এক বিদেশি ও এক বিদেশী। নারীটি শ্বেতাঙ্গিনী, পুরুষটির গায়ের রং ঘি মাখনের মতো, চোখ দুটি ছোট ছোট, খুব সম্ভবত চীনা বা জাপানি। নয়নমণি ইতস্তত করতে লাগল। এই সময় কি আমার যাওয়া ঠিক হবে? সরলা সবসময় আমাকে নিজের পাশে বসায়, অন্য আগন্তুকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই সাহেব মেমদের সঙ্গে আমি কথা বলবো কি করে? বাল্যকালে তার বাবা তাকে কিছু ইংরেজি শিখিয়েছিলেন। এখনো নয়নমণি বানান করে করে 2-4 ছত্র ইংরেজি পড়তে পারে। ক্যাট মানে বিড়াল, র্যাট মানে ইঁদুর, আর ম্যাট মানে মাদুর, এইসব সে জানে। কিন্তু মন থেকে বানিয়ে ইংরেজি বাক্য বলার ক্ষমতা তার নেই। সরলা দিব্যি গড়গড়িয়ে ইংরেজি বলে। সেরকম লেখাপড়ার সুযোগ তো নয়নমণি পায়নি। একবার ক্লাসিক থিয়েটার স্টেটসম্যান নামে ইংরেজি পত্রিকার সম্পাদক একটা প্লে দেখতে এসেছিলেন। কবে আসবেন তা জানিয়েছিলেন আগে থেকে। অমরেন্দ্রনাথ সব অভিনেতা অভিনেত্রীদের ডেকে বলেছিল, শোনো, বিলিতি কেতা অনুযায়ী সম্পাদক মশাই নাটক দেখার পর সকলের সঙ্গে পরিচয় করতে চাইবেন। তোমরা অন্তত নিজের নামটা ইংরেজিতে বলা শিখে নাও। সবাই পাঠ মুখস্থ করার মতন নিজের নাম বলা মুখস্থ করেছিল। নয়নমণি অবশ্য আগে থেকেই বলতে পারে, মাই নেম ইজ নয়নমণি দাসী। নয়নমণি ভাবল তাহলে তার ফিরে যাওয়াই উচিত। কিন্তু সরলা যে আসতে বলেছিল আজ বিকেলে। সরলার কাছে প্রায়ই নানা রকম মানুষ আসে। তাদের কথাবার্তা শুনতে সে দারুণ আগ্রহ বোধ করে। সে নিজে কিছু না বললেও তৃষ্ণার্তের মতন ওই সব আলোচনা শোনে। এ যেন এক অন্য জগৎ। এদের কত বিদ্যা, কত জ্ঞান। এরা পৃথিবীর কথা বলে, দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে। থিয়েটারের ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে এই বৃহত্তর জগতে প্রবেশের জন্য তীব্র ব্যাকুলতা বোধ করে নয়নমণি। কিন্তু সে যোগ্যতা যে তার নেই। না আছে বংশগৌরব, না আছে শিক্ষা দীক্ষা। সে যে শুধুই এক নটি। কৌতূহল দমন করতে পারল না নয়নমণি। গাড়ি থেকে নেমে ভাড়া চুকিয়ে দিল। এবাড়ির দারোয়ান ও পরিচারিকারা তাকে চিনে গেছে। আঁচল দিয়ে মাথা ঢেকে সে চলে এলো বৈঠকখানায়। পাশের একটি ছোট ঘরে সরলা তার অফিস বানিয়েছে। তার দলের ছেলেরা ও বাইরের লোকেরা এখানেই তার সঙ্গে দেখা করতে আসে। বড় বড় কাগজে দেশাত্মবোধক কবিতা লেখা পোস্টার সাঁটা রয়েছে সব দেওয়ালে। বড় টেবিলের চারপাশে 8-10টি চেয়ার। সরলা যেখানে বসে তার ঠিক পেছনের দেওয়ালে একটি ভারতবর্ষের মানচিত্র। সরলার পাশে বসে আছে এক মহিলা।
এর নাম প্রিয়ম্বদা। নয়নমণি আগে একে দু একবার দেখেছে। মহিলাটি বিধবা এবং একজন কবি। বিধবা হলেও সে লাল পাড় শাড়ি পরে, মুখখানি বেশ সুশ্রী। সরলা নয়নমণিকে দরজার কাছে দেখে বলল, এসো বোন, এখানে এসে বসো। বিদেশি দুজন বিপরীত দিকে চেয়ারে উপবিষ্ট। সরলা পরিচয় করিয়ে দিয়ে বলল, ইনি মিস মার্গারেট নোবেল। স্বামী বিবেকানন্দর সঙ্গে এসেছিলেন এদেশের সেবা করার জন্য। নাম শুনেছ নিশ্চয়ই। আর উনি জাপান থেকে এসেছেন, কাউন্ট ওকাকুরা, আমাদের প্রধান উপদেষ্টা। জাপানি ভদ্রলোক উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সসম্ভ্রমে অভিবাদন জানালেন। মেম সাহেবটি বাংলায় বললেন, নমস্কার। নয়নমণির পরিচয় জানার পর ওকাকুরা বললেন, হোয়াট আ চার্মিং লেডি। এরপর ওরা সকলে ইংরেজিতে কথা বলতে লাগলেন। নয়নমণি চুপ করে বসে রইল। সে সব কথা বুঝতে পারছে না, কিছু কিছু অনুমান করতে পারছে। শীঘ্রই সরলার উদ্যোগে প্রতাপাদিত্য উৎসব ও বীরাষ্টমী ব্রত উদযাপন হবে, তার প্রস্তুতি চলছে। বিদেশি দুজন সেই সম্পর্কেই কিছু পরামর্শ দিচ্ছেন মনে হল। নীরবে নয়নমণি পর্যবেক্ষণ করছে সকলকে। ওকাকুরার চোখ দুটি ঈষৎ রক্তাভ ও ছলছলে। কিছুটা নেশা করে আছেন মনে হয়। মাঝে মাঝে তিনি গাঢ় চোখে তাকাচ্ছেন প্রিয়ম্বদার দিকে। ওই দৃষ্টির অর্থ নয়নমণি বোঝে। প্রেমিক প্রেমিকারা মনে করে অনেক লোকের মাঝখানে তাদের চকিত চক্ষুর মিলন অন্য কেউ দেখতে পায় না। আসলে সকলেই বুঝে যায় প্রিয়ঙ্বদার সঙ্গে এই জাপানি ভদ্রলোকের ঘনিষ্ঠতা হলো কবে। মেম সাহেবজি কথা বলছেন বেশি, কিন্তু মাঝে মাঝে এক একটা শব্দের ওপর বেশি জোর দেন, কেমন যেন উত্তেজিত ভাব। এর ওষ্ঠে একবারও হাসি ফোটেনি। প্রিয়ঙ্বদা এবার উঠে গেল বাড়ির অন্দরমহলে। তখন ওকাকুরা মনোযোগ দিয়ে দেখতে লাগলেন নয়নমণিকে। একবার নিবেদিতা কথা থামিয়ে নয়নমণির দিকে ইঙ্গিত করে কি যেন বললেন অনেকখানি। ওকাকুরা সরলাও তাতে যোগ দিলেন। একটু পরে নিবেদিতা নয়নমণিকে বাংলায় জিজ্ঞেস করলেন, আপনি আমাদের সব কথা বুঝতে পারছেন কি? নয়নমণি লজ্জিতভাবে দুদিকে ঘাড় নাড়ল। আমি বুঝিয়ে দিচ্ছি। শ্রীমতী সরলা দেবী যুবকদের নিয়ে একটা দল গড়েছেন। আপনি জানেন নিশ্চয়ই। উনি নিজে একজন রমণী হয়ে যে এরকম একটি সংগঠন করতে পেরেছেন, তা অতি প্রশংসার বিষয়। আমাদের জাপানি বন্ধুটি বলেছিলেন যে মেয়েদের নিয়েও এরকম সংগঠন নেই কেন? দেশের কাজে মেয়েরা কি পিছিয়ে থাকবে? নারী জাতিকে অন্তঃপুরে আগলে রাখলে কোনো জাতিই জাগতে পারে না। আপনার মতন নারীরাই সেরকম সংগঠনের ভার নিতে পারেন। প্রথমে কিছু বালিকা সংগ্রহ করে তাদের গান শেখাবেন, তারপর আস্তে আস্তে তাদের মনে দেশাত্মবোধ ঢুকিয়ে দিতে হবে। কথাগুলো শুনেই নয়নমণির হৃদয়টা নেচে উঠল। ভাবল, এরকম কাজের ভার দিলে আমি তো এক্ষুনি নিতে রাজি। যদি থিয়েটার ছেড়ে দিতে হয় তাতেও আপত্তি নেই। এরকম দায়িত্ব পেলে আমিও এদের সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাব। সরলা কিংবা প্রিয়ম্বদার নাম যখন কেউ বলে, তখন তারা হয়ে যায় দেবী, আর আর নয়নমণির মতন মেয়েরা হয় দাসী। এই সমাজের মেয়েদের গান শেখাবার ভার নিলে আমিও কি দাসী থেকে দেবীত্বে উন্নীত হতে পারবো না? সরলা কিন্তু এই প্রস্তাবে বিশেষ উৎসাহ দেখাল না। কেমন যেন চিন্তিতভাবে একটুক্ষণ তাকিয়ে রইল নয়নমণির দিকে। তারপর বলল, আচ্ছা, সে কথা পরে ভেবে দেখা যাবে। পরিচারকরা রূপোর রেকাবিতে নানাবিধ মিষ্টদ্রব্য ও জলখাবার নিয়ে এলো। আবার কথাবার্তা শুরু হলো ইংরেজিতে। ওকাকুরা মাঝে মাঝে উচ্চস্বরে হাসছেন। নিবেদিতা একবারও হাসলেন না। একজন পরিচারক এসে খবর দিল, মিস্টার অরবিন্দ ঘোষের কাছ থেকে খবর নিয়ে দুজন ব্যক্তির সাক্ষাৎ প্রার্থী। একটু অপেক্ষা করতে বলো। চা পান শেষ করার পর ওকাকুরা ও নিবেদিতা বিদায় নিলেন।
প্রিয়ঙ্বদা তাদের এগিয়ে দিতে গেল দ্বার পর্যন্ত। এরপর ঘরে এসে ঢুকল দুজন যুবক। সরলাকে নমস্কার করে তারা নিজেদের নাম জানালো, হেমচন্দ্র কানুনগো এবং ভরতচন্দ্র সিংহ। হেম বললেন, সরলা দেবী, আমরা বরদার মিস্টার ঘোষের কাছ থেকে এসেছি। তিনি নিশ্চয়ই আমাদের কথা আপনাকে আগে জানিয়েছেন। হ্যাঁ, বসুন। ভরত নয়নমণির দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। তার মনের মধ্যে ঝড় উঠেছে। ভাবছে, এই কি ভূমিসুতা না নয়নমণি? নয়নমণি এখন খ্যাতিনাম্নী অভিনেত্রী। ঘোষাল পরিবারের মতন উচ্চ সমাজের সঙ্গেও তার ঘনিষ্ঠতা। ভূমিসুতা নাম সে মুছে ফেলেছে। পুরনো জীবনের সবকিছুই নিশ্চয়ই সে মুছে ফেলতে চায়। আমি তো তার সেই পুরনো জীবনের প্রেত। আর কিছু না, আর কিচ্ছু না। আমি শুধু ভূমিসুতার কাছে একবার ক্ষমা চাইতে চাই। কিন্তু ভূমিসুতা তো আমাকে চেনার কোনো চিহ্ন দেখালো না। পুরনো পরিচয় যদি সে অস্বীকার করে, কথা বলতে গেলেই যদি ক্রুদ্ধ হয় কিংবা অপমান করে। ভদ্রবাড়ির মেয়েদের দিকে বারবার তাকানো বেয়াদবি। তাই ভরত নয়নমণির দিকে আর চাইল না, একটি কথাও বলল না। মুখ নিচু করে বসে রইল। ভরতকে দেখা মাত্র নয়নমণির বুকের মধ্যেও ঝড় বইতে শুরু করেছে। আকস্মিকতার একটা ধাক্কা লেগেছে বটে, কিন্তু অবিশ্বাস্য মনে হয়নি। আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন ভরতের সঙ্গে আমার আবার দেখা হবেই। আমার প্রতীক্ষা কি ব্যর্থ হতে পারে? কিন্তু কিন্তু এই কি সেই ভরত? এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তাকে ঘৃণায়। সে কি জেনে গেছে যে ভূমিসুতা এখন মঞ্চের নটি? জানাটা আশ্চর্য কিছু নয়। সকলেই জানে নটিরা দেহোপজীবিনী। নটিদের দিকে পুরুষরা হয় লালসার দৃষ্টিতে যায় অথবা ঘৃণা করে। ভরত কি আমার অস্তিত্বের স্বীকৃতি দেবে না? একটা কথাও কি বলবে না? আমি নারী হয়ে আগ বাড়িয়ে কথা বলাটা মোটেই শোভন নয়। এই মানুষটির প্রণয় স্পর্শ না পেলে ভূমিসুতা হয়তো সারা জীবন সিংহবাড়ির দাসী হয়েই থাকত। ভরতই তো আমাকে জাগিয়েছে। তাহলে অন্তত একবার কি ভরত আমার নাম ধরে ডাকবে না? যুবক দুটিকে দেখে যে সরলা খুশি হয়নি তা তার মুখ দেখেই বোঝা যায়। সে নয়নমণির দিকে তাকিয়ে বলল, বোন, তুমি আর প্রিয় একটুক্ষণ ভিতরে গিয়ে বসো। এদের সঙ্গে আমার জরুরি কথা আছে। নত মুখে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল নয়নমণি। শোকের সময়ও পেলেন না নিবেদিতা। শোকের বদলে যেন বুকের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে ক্ষোভ আর অভিমান। আমার প্রভু কেন এভাবে চলে যাবেন? না না, এ সময়ে তার চলে যাওয়া মোটেই উচিত হয়নি। তার এত প্রিয় এই দেশ, এই দেশের মানুষ। এখানে অবিলম্বে কত কি ঘটতে যাচ্ছে। স্বামীজি নিজে তখন উপস্থিত থাকবেন না। স্বাধীনতার সংগ্রাম শুরু হবে। তার নেতৃত্ব দিতে অস্বীকার করেছিলেন স্বামীজি, কিন্তু আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত তাকে রাজি করাতামই। এই নেতৃত্বের যোগ্যতা স্বামীজির চেয়ে আর কার বেশি? পরাধীনতার মর্মবেদনায় এক এক সময় তাকে ক্ষিপ্ত হয়ে যেতে কি দেখিনি আমি? যদি বা স্বামীজি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিতে রাজি নাও হতেন, তবু তাঁর উপস্থিতি এক বিশাল প্রেরণা। তিনি কাছে নেই, তবু কোথাও আছেন, তাতেই যেন অনেক জোর পাওয়া যায়। কিন্তু তিনি নেই, আর একেবারেই নেই। এ যে মেনে নেওয়া অসম্ভব। তিনি কি সত্যিই নেই? বিলীন হয়ে গেছেন পঞ্চভূতে? হিন্দুরা পরলোকে বিশ্বাস করে। মৃত্যুলোকের ওপারে কোথাও বিরাজ করে মানুষের আত্মা। কেউ কেউ মৃত ব্যক্তিদের কখনো কখনো সশরীরে দেখতেও পায়।
মহাপুরুষরা মাঝে মাঝে দর্শন দিতে আসেন। আজন্ম সংস্কারে নিবেদিতার পক্ষে এসব মানা সম্ভব নয়। আবার পুরোপুরি অবিশ্বাস করতে ইচ্ছে করে না। কই 10 দিন কেটে গেল, তবু তো স্বামীজি একবারও তাঁর প্রিয় শিষ্যাকে দর্শন দিলেন না। তবে কি আমার বিশ্বাসের তীব্রতা নেই, সেজন্য আমি দেখতে পাই না? এমন নিঃসঙ্গতা আগে কখনো বোধ করেননি নিবেদিতা। বিশ্ব ব্রহ্মাণ্ড ভরা নিঃসঙ্গতা। এ দেশে আমার আর কে আছে? কথা বলারও আর কেউ নেই। কারোর মৃত্যু হলে আনুষঙ্গিক ও পারিপার্শ্বিক এমন অনেক কিছু ঘটতে থাকে যে সেদিকেই মন চলে যায়, শোক করার সময় থাকে না। এর মধ্যে নিবেদিতা কয়েকবার বেলুড় মঠে গিয়েছিলেন। সন্ন্যাসী ও গুরু ভ্রাতাদের ব্যবহার তাঁর কাছে বড় অদ্ভুত মনে হয়েছে। দিনের পর দিন ধরে প্রায় সকলেই কান্নাকাটি হা হুতাশ করে চলেছেন, অথচ এখনই তো কাজের সময়। কাজের মধ্য দিয়েই শোক দমন করতে হয়। স্বামীজি প্রতিষ্ঠিত এই মঠ ও কর্মপন্থাকে সচল রাখা, আরও এগিয়ে নিয়ে যাওয়াই তো স্বামীজির স্মৃতি রক্ষার শ্রেষ্ঠ উপায়। সেদিকে যেন কারোর মনই নেই। নিবেদিতা ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে প্রশ্ন করলেও কেউ ঠিক উত্তর দেয় না। এমনকি নিবেদিতার এমন সন্দেহ হয় যে সন্ন্যাসীরা যেন তাঁকে এড়িয়ে যাচ্ছেন। একদিন ওকাকুরাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ওকাকুরাও স্বামীজির আকস্মিক তিরোধানে খুব আঘাত পেয়েছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, মঠের কেউ ওকাকুরার উপস্থিতি গ্রাহ্য করল না, কেউ কথাও বলল না। ওরা দুজনে মঠের বাইরে স্বামীজির চিতাস্থলের কাছে কিছুক্ষণ বসে রইলেন। গঙ্গায় চলমান জলযানগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতে নিবেদিতার মনে হয় জীবনের স্রোত একই রকম বয়ে চলেছে, শুধু স্বামী বিবেকানন্দই নেই। তাঁর উপস্থিতি অতি প্রবল ছিল বলেই তাঁর না থাকাটা একেবারে অসহনীয় মনে হয়। দুদিন পরে নিবেদিতা মঠে গিয়েছিলেন একা। সেদিনও অন্যদের নিষ্পৃহ ভাব দেখে তিনি শারদানন্দের পাশে গিয়ে বসলেন। শারদানন্দের সঙ্গে তাঁর অনেক বিষয়ে আগে আলোচনা হয়েছে। তিনি ইংরেজি ভালো জানেন বলে কথাবার্তা বলা যায়। নিবেদিতা সরাসরি শারদানন্দকে প্রশ্ন করলেন, বেলুড় মঠের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো পরিকল্পনা করব না? স্বামীজির সব কাজের দায়িত্ব তো এখন আমাদেরই ভাগ করে নিতে হবে। শারদানন্দ একটা দীর্ঘশ্বাস ফেললেন। সরাসরি নিবেদিতার মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে চোখ ফেলে বললেন, হ্যাঁ, এ বিষয়ে আমরা অনেক চিন্তা করেছি। ব্রহ্মানন্দের সঙ্গে তোমার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের সবার প্রিয় বন্ধু এবং গুরু নরেন এখন নেই। তার অবর্তমানে অনেক কিছুই বদলে গেছে। তুমি বরং ব্রহ্মানন্দের সঙ্গে নিভৃতে কথা বলে নাও। ব্রহ্মানন্দকে খবর দেওয়া হলো। তিনি ওপরতলায় স্বামীজির ঘরের পাশের বারান্দায় নিবেদিতাকে নিয়ে বসলেন। সেখানে কয়েকজন সন্ন্যাসী চোখ বুজে জপ তপ ধ্যান করছেন। তাঁদের বলা হলো নিচে চলে যেতে। স্বামীজির ঘরের জানলা খোলা, দেখা যাচ্ছে তাঁর খাটটি। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ধারায় গঙ্গা নদী এখন ঝাপসা। আর কেউ নেই। তবু ব্রহ্মানন্দ কিছুক্ষণ গম্ভীরভাবে চুপ করে বসে রইলেন, যেন তিনি আরম্ভের বাক্যটি খুঁজে পাচ্ছেন না। নিবেদিতা কৌতূহলী হয়ে চেয়ে রইলেন তাঁর দিকে। নীরবতা কাটছে না দেখে তিনি ব্রহ্মানন্দকে প্রশ্ন করলেন, আপনি আমাকে কিছু বলবেন না? ভগিনী, তুমি কি এই বেলুড় মঠকে ভালোবাসো? আমাদের রামকৃষ্ণ সংঘের মঙ্গল চাও? নিবেদিতা চমকে ভুরু তুলে তাকালেন। মনে মনে ভাবতে লাগলেন, এ কি অদ্ভুত প্রশ্ন! স্বামীজির প্রতিটি পদক্ষেপ অনুসরণ করার জন্যই আমি এদেশে এসেছি। স্বামীজির নিজের হাতে গড়া এই মঠ, এই সংঘ, এর জন্য স্বামীজি কত পরিশ্রম করেছেন। আমি কি সবসময় স্বামীজির সঙ্গে সঙ্গে থাকিনি? এখানে একসময় মাঠ ছিল,
বিদেশি ভক্তদের টাকায় জমি কেনা হলো, আস্তে আস্তে গড়ে উঠল এত বড় মঠ। স্বামীজির চেষ্টায়, স্বামীজির ব্যক্তিত্বের আকর্ষণেই টাকা এসেছে বিদেশ থেকে। আমিও কি সেই অর্থ সংগ্রহে সহায়তা করিনি? স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকায় গেলেন, তখন আমাকেও কি বহু জায়গায় এই উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বেড়াতে হয়নি? এখন এমন প্রশ্ন উঠতে পারে যে আমি এই মঠকে ভালোবাসি কিনা? নিবেদিতার বিস্মিত মুখের দিকে তাকিয়ে ব্রহ্মানন্দ আবার বললেন, জানি তুমি মন প্রাণ দিয়ে এখানকার সবকিছু ভালোবাসো, তবু বলতে আমার খুবই খারাপ লাগছে, কষ্টও হচ্ছে, তাহলেও বলতেই হবে, তুমি আর এখানে এসো না। তুমি এলে আমাদের ক্ষতি হবে। আমি এলে ক্ষতি হবে? তোমার কাজের ধারা বদলে গেছে, তুমি এখন রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছ। আমরা সন্ন্যাসী, আমরা রাজনীতির সঙ্গে কোনো সংস্রব রাখতে চাই না। তুমি ওকাকুকুরা সাহেবকে সঙ্গে করে আনো, তিনিও কি সব উগ্র মতবাদ প্রচার করেন শুনেছি। আমরা বেলুড় মঠকে রাজনীতির আখড়া বানাতে চাই না। সে প্রশ্নই ওঠে না। মঠের সঙ্গে রাজনৈতিক কার্যকলাপের কোনো সম্পর্ক নেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। স্বামীজির সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে, তর্ক হয়েছে, কিন্তু কিন্তু তিনি তো আমাকে আসতে বারণ করেননি। মাত্র কয়েকদিন আগে তিনি অসুস্থ শরীর নিয়েও আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। আমাকে মঠে আসতে বললেন, আমি এলাম। তিনি নিজের হাতে আমাকে আহার্য প্রস্তুত করে দিলেন। নরেন ছিল পাহাড়ের মতন, সে অনেক কিছু সামলাতে পারত। এখন মঠের ওপর যদি পুলিশের নজর পড়ে, তাহলে সব কিছু তছনছ হয়ে যাবে। এখানে আর কেউ আসবে না। এমনিতেই গোঁড়া হিন্দুরা আমাদের নামে অনেক কিছু বলে যে... স্বামীজি কোনোদিনই গোঁড়া হিন্দুদের মতবাদ কিংবা হীন কুৎসা তোয়াক্কা করতেন না। সন্ন্যাসীরা নির্জন জঙ্গলে কিংবা পাহাড়ে আশ্রম বানিয়ে বসবাস করলে শুধু আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন থাকতে পারেন, কিন্তু লোকালয়ের মধ্যে এরকম মঠ বানিয়ে থাকলে আশেপাশের মানুষদের সম্পর্কে কি উদাসীন থাকতে পারে? মানুষের অভাব, অনাহার, দুর্বলের উপর শক্তিমানের উৎপীড়ন, পরাধীনতার গ্লানি, এইসব বিষয়ে স্বামীজি স্বয়ং বিচলিত হতেন না? এইসব দূর করার চেষ্টাই কি রাজনীতি? ব্রহ্মানন্দ নিবেদিতার কথায় কান না দিয়ে বললেন, সংঘ মঠের জন্য তুমি টাকা পয়সা তুলেছ, এখনো তোমার নামে অনেক চেক ও ড্রাফট আসে, সেসব মঠেরই প্রাপ্য। সেগুলো তুমি এখানে জমা দেওয়ার ব্যবস্থা নিও অবিলম্বে। এ যাবৎ তোমার ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত অর্থ ন্যায় তো মঠেরই প্রাপ্য। তোমার মঠে আসা যাওয়া বন্ধ করাই যথেষ্ট নয়, বিভিন্ন সংবাদপত্রে তোমার একটা বিবৃতি দেওয়া দরকার যে তুমি বেলুড় মঠের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছ। নিবেদিতার সমস্ত অন্তরাত্মা চিৎকার করে বলতে চাইল, না, আমি এসব মানি না। এই মঠের ওপর আপনাদের যতখানি অধিকার আছে, আমার অধিকারও কোনো অংশে কম নয়। আমি কেন সেই অধিকার ছাড়ব? আমি যখন ইচ্ছে আসব। যে কক্ষে আমার প্রভু, আমার স্বামীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আমি সেখানে বসে থাকব। তিনি আমাকে কখনো ছেড়ে যাবেন না বলেছিলেন। ওই ঘরটায় বসলে তবু আমি তার কিছুটা সাহচর্য পাব। মঠের সঙ্গে তোমার আর সম্পর্ক না থাকলেও তোমার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। নিবেদিতা আর কিছুই শুনলেন না। রাগে তাঁর শরীর জ্বলছে। তিনি তরতর করে নেমে এলেন নিচে। অন্যদিন কেউ না কেউ তাকে নৌকোর ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। শেষের দিকে স্বামীজি নিজে না এলেও সঙ্গে কোনো লোক দিতেন, আর ওপরের জানলা দিয়ে তাকিয়ে থাকতেন। আজ কেউ এলো না। নিবেদিতা বৃষ্টির মধ্যে একা দৌড়ে চলে গেলেন। অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে গঙ্গার ওপর দিয়ে নৌকো চলেছে বাগবাজার ঘাটের দিকে। নিবেদিতার দুচোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রু। আজই তিনি প্রথম কাঁদলেন। বাড়ি ফিরে তার মনে হলো, এই সিদ্ধান্ত কি ব্রহ্মানন্দের একার, না মঠের সকলের? ব্রহ্মানন্দ মঠাধ্যক্ষ হলেও এরকম সময়ে নিশ্চয়ই সকলের সঙ্গে পরামর্শ করবেন। স্বামী বিবেকানন্দর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে মঠ থেকে তাড়িয়ে দেবার ব্যাপারটা সবাই মেনে নেবে।
তিনি আশা করতে লাগলেন অন্য কেউ এসে বলবে, না, ওসব ভুলে যাও, তুমি আগের মতনই মঠে আসবে, কাজের ব্যাপারে পরামর্শ দেবে। সেরকম কেউ এলো না। তবে কানাঘুষো শোনা যেতে লাগলো যে নিবেদিতা যদি রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক বর্জন করেন, সেই ধরনের লোকজনের সঙ্গে মেলামেশাও বন্ধ করে মঠের নির্দেশ মেনে চলেন, তাহলে তাঁকে ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই কথা শুনলেও নিবেদিতার মেজাজ দপ করে জ্বলে ওঠে। এরা ব্যক্তি স্বাধীনতার মূল্য বোঝে না। দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমি অন্য অনেককে উদ্বুদ্ধ করেছি, আর এখন নিজে পিছিয়ে আসব? না না, তা হতেই পারে না। দিন কতক পরে ব্রহ্মানন্দের কাছ থেকে গম্ভীর সরকারি ধরনের চিঠি এলো। নিবেদিতা কি সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি জানতে চান। সংবাদপত্রের বিবৃতির ব্যাপারে তিনি আর দেরি করতে চান না। সঙ্গে সঙ্গে চিঠিখানির উত্তর না দিয়ে নিবেদিতা স্নান করতে গেলেন। তারপর ধ্যানে বসলেন। মুদিত চক্ষুর অন্ধকারে বারবার ভেসে উঠছে স্বামী বিবেকানন্দর মুখ, অসুস্থ হবার আগেকার সেই দিব্যকান্তি উজ্জ্বল দুই চক্ষু। কিন্তু শুধুই মুখচ্ছবি, তা সবাক নয়। স্বামীজি তাঁর প্রিয় শিষ্যাকে কোনো নির্দেশ দিলেন না। অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকবার পর নিবেদিতার মন প্রশান্ত হয়ে গেল। বেলুর মঠের সঙ্গে আমার কোনো প্রকার মতবিরোধ বাইরে জানাজানি হলে বহু লোক মজা পাবে, হাসাহাসি করবে। মঠের কোনো প্রকার ক্ষতি হয় এমন কাজ আমি কিছুতেই করতে পারবো না। ব্রহ্মানন্দ যা চান তাই হবে। মঠের ওপর অধিকার আমি ত্যাগ করব। টাকা পয়সা যা আছে তা পাই পয়সা পর্যন্ত হিসেব করে চুকিয়ে দেব মঠের কাছে। কাগজ কলম নিয়ে তিনি চিঠি লিখতে বসলেন। এরপর একটি চিঠিতে ব্রহ্মানন্দকে সশ্রদ্ধভাবে জানালেন, যতই বেদনাদায়ক হোক, তবু আপনি যে ব্যবস্থা গ্রহণ করতে চান তা আমি মেনে নিলাম। প্রতিদিন শ্রীরামকৃষ্ণ ও আমার প্রিয় গুরুর ভস্মাবশেষের বেদিমূলে আমার ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করতে ভুলবেন না। এরপর নিবেদিতা সংবাদপত্রের জন্য একটি বিবৃতিতে লিখলেন, আমার ভবিষ্যৎ কর্মধারা সম্পূর্ণ আমারই ব্যক্তিগত। রামকৃষ্ণ সংঘের নির্দেশের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। কাছেই অমৃতবাজার পত্রিকার অফিস। বিবৃতিটি পাঠিয়ে দিলেন সেখানে। গুরু ভ্রাতাদের সঙ্গেও সম্পর্ক রইল না। এখন আর কেউ নেই। কার কাছে প্রাণ খুলে দুটো কথা বলবেন? জগদীশ আর অবলা এখন কলকাতায় রয়েছেন বটে, কিন্তু ওরাও রাজনীতির সঙ্গে জড়াতে চান না। নিবেদিতার এখন চলবে কি করে? তার নিজস্ব সম্বল কিছুই নেই। স্বামীজির সহযোগিনী হিসেবে কাজ করছিলেন বলে বিদেশি ভক্তরা তার খাদ্যবস্তু ও বাসস্থানের জন্য মাসে মাসে টাকা দিতেন। এখন নীতিগতভাবে সে টাকা তিনি আর নিতে পারেন না। সব টাকাই সংঘের প্রাপ্য। একটি অনাথাশ্রম ও একটি বিধবা আশ্রম খোলার জন্য বিদেশ থেকে কিছু টাকা সংগ্রহ করে এনেছিলেন। ওই সব চালাবার অধিকারও আর তার নেই। সে টাকাও সংঘকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে নিবেদিতার ভবিষ্যৎ কি? দেখা যাক, বই লিখে কিছু কিছু উপার্জন করা যায় কিনা। কিছুতেই আমি হার মেনে ফিরে যাব না। এই ভারতই তো আমার দেশ। মাঝে মাঝে অন্য লোকজন কিছু কিছু আসে। স্বামীজির ছোট ভাই ভূপেন এলে তার ভালো লাগে। এর মুখের গড়নে পাশ ফিরে তাকানোয় স্বামীজির কিছুটা আদল আছে, কিন্তু ছেলেটিকে পছন্দ করা শক্ত। তার ব্যবহার উদ্ধত ধরনের। অল্প বয়স, তবু চ্যাটাং চ্যাটাং কথা বলে। একদিন দীনেশচন্দ্র সেন নামে একজন লেখকও এসে উপস্থিত হয়েছিলেন। নিবেদিতা তার সঙ্গে আলাপ করিয়ে দেবার সময় বলেছিলেন, ইনি স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভূপেন অমনি মাথা ঝাঁকিয়ে বলেছিল, আমাকে সবসময় বিবেকানন্দর ভাই বলতে হবে কেন? আমি ভূপেন্দ্রনাথ দত্ত। এই পরিচয়টাই যথেষ্ট। ভূপেনের মধ্যে তবু দেশপ্রেমের আঁচ আছে।
দীনেশের মধ্যে তাও নেই। সে বাংলা সাহিত্যের ইতিহাসের উপাদান ও নানান লোককাহিনী খুঁজে খুঁজে বার করছে। সেটা প্রশংসনীয় বটে, কিন্তু তার ব্যক্তিত্ব বলে কিছু নেই। একদিন দীনেশচন্দ্রের সঙ্গে নিবেদিতা বাগবাজারের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটা খেপা ষাঁড় তাড়া করে এলো। অমনি নিজের প্রাণ বাঁচাবার জন্য চোঁ চোঁ করে দৌড় মারল দীনেশ। নিবেদিতার কি হলো তা ফিরেও দেখল না। এই কি পুরুষ মানুষ! এ যে অবলা নারীরও অধম। এক এক সময় দীনেশ রাজনীতি নিয়ে কথা বলতে যায়, তখন বোঝা যায় এ বিষয়ে তার সামান্য জ্ঞান নেই। মাঝে মাঝে নিবেদিতা ধমক না দিয়ে পারেন না। তিনি বলেন, আপনি চুপ করুন তো। যে বিষয়ে কিছু জানেন না সে বিষয়ে কথা বলবেন না, বরং সাহিত্য বিষয়ে যা বলার আছে বলুন। একদিন সকালবেলা সাইকেলে চেপে একজন ইংরেজ যুবক এলো দেখা করতে। কৃষকায় দীর্ঘ শরীর, বুদ্ধিদীপ্ত মুখখানিতে কিছুটা সারল্যও রয়েছে। এদেশের অধিকাংশ ইংরেজের মতন অহংকারী ভাবভঙ্গি তার নেই। নিবেদিতা একটু বিস্মিত হলেন। শহরবাসী ইংরেজ সমাজের আমন্ত্রণে তাকে মাঝে মাঝে দু একটা আসরে যেতে হয় বটে, কিন্তু তিনি যে শাসক শ্রেণীর কেউ নন তা বুঝিয়ে দেবার জন্য তিনি সাহেব পাড়ায় থাকেন না। উত্তর কলকাতার ঘিঞ্জি গলির মধ্যে এ বাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছেন। এখানে সচরাচর কোনো ইংরেজ পুরুষ বা রমণী তার কাছে আসেন না। যুবকটি বিনীতভাবে জানালো যে, আগে থেকে খবর না দিয়ে চলে আসার জন্য আমি দুঃখিত। আমার নাম স্যামুয়েল কে র্যাডক্লিফ। আমি দ্য স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক। লন্ডন থেকে কিছুদিন মাত্র আগে দেশে এসেছি। আমি আপনার সঙ্গে আলাপ পরিচয় করতে চাই। আমার এখনো প্রাতরাশ হয়নি, তুমি আমার সঙ্গে যোগ দাও। তুমি আমার কথা জানলে কি করে? কয়েকদিন আগে লাউডন স্ট্রিটে একটি চায়ের আসরে আপনাকে দেখেছি। অনেক লোকজন ছিল, আপনি হয়তো আমাকে লক্ষ্য করেননি। সেখানে আপনাকে কিছু বলতে বলা হয়েছিল। আপনার বক্তৃতা শুনে আমি দারুণ চমকে গেছি। এদেশে এসে এরকম কথা আমি আগে আমার কোনো স্বদেশবাসীর মুখে শুনিনি। আমি নতুন এসেছি, সবাই আমাকে বোঝাবার চেষ্টা করে যে এদেশের লোকেরা কত খারাপ, মিথ্যেবাদী ও ভণ্ড। মেয়েদের উপর সাংঘাতিক অত্যাচার করে, মেয়েরাও অবোধ ও কুসংস্কারগ্রস্ত। আপনি অতগুলো ইংরেজ ভদ্রলোক ভদ্রমহিলার সামনে অকুত ভয়ে বললেন ইংরেজরাই কিছু বোঝে না, এদেশে নারীদের গৌরবময় ঐতিহ্য, সেবার আদর্শ ও মানবিকতার দিকগুলি গভীরভাবে জানার চেষ্টাও করে না। ওপর ওপর কিছু ব্যাপার দেখে নিন্দে করে। শুধু তাই নয়, শাসক শ্রেণী ভারতীয় সমাজের অনেক ভালো ভালো রীতি ধ্বংস করে দিচ্ছে। আমি শুনে একেবারে স্তম্ভিত। তুমি স্টেটসম্যান পত্রিকায় ঠিক কি কাজ করো? প্রধানত সম্পাদকীয় লেখানোর জন্য আমাকে আনানো হয়েছে। তুমি যদি পার্ক স্ট্রিট লাউডেন স্ট্রিটের সমাজে ঘোরাফেরা করো তাহলে এদের সম্পর্কে কিছুই জানতে পারবে না। সরকারি বক্তব্য ও ইংরেজ সমাজের একপেশে মন্তব্যই তোমার লেখায় ফুটে উঠবে। সেটা কি যথার্থ সাংবাদিকতা? সম্পাদকীয় লেখক এদেশের মানুষ, তাদের আচার ব্যবহার, তাদের আশা আকাঙ্ক্ষা অভিযোগের কথা জানবে না? জানবার চেষ্টা করছি। সেই জন্যই আমি সময় পেলেই বাইসাইকেল নিয়ে সারা শহর ঘুরে বেড়াই। নেটিভ পাড়াতেও আসি, গ্রামাঞ্চলেও যাওয়ার ইচ্ছে আছে। ইংরেজদের পত্রপত্রিকাগুলি সবই সরকারের ধামা ধরা। লর্ড কার্জন কি সব কাণ্ড কারখানা শুরু করেছেন, তুমি তা সমর্থন করো? লোকটা কি সাংঘাতিক অহংকারী, এদেশের মানুষদের মানুষ বলে মনেই করে না। ওর ভাবভঙ্গি দেখে মনে হয় ইংরেজরা যেন আরও 1000 বছর এই দেশ শাসন করবে। কলকাতা কর্পোরেশনের কি হাল করল! দেশীয় লোকদের হাতে আরও কিছু ক্ষমতা দেবার বদলে বরং উল্টে তাদের সংখ্যা কমিয়ে দিল। শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি সরকারি চাপে রাখতে চায়। দিল্লিতে আবার দরবার বসতে চলেছে। শুধু শুধু কত টাকার অপব্যয় হবে! সব তো এদেশেরই টাকা। আপনি আমাদের পত্রিকায় লিখবেন? র্যাডক্লিফের প্রস্তাব শুনে নিবেদিতা ভুরু তুলে জিজ্ঞেস করলেন, আমাকে তোমাদের পত্রিকায় লিখতে দেবে?
আমি ব্যবস্থা করব। এর মধ্যে আপনার দু একটি রচনা আমি পড়েছি। আপনার ভাষার জোর আছে। নিবেদিতা খুশি হলেন এ প্রস্তাবে। স্টেটসম্যান অতি শক্তিশালী পত্রিকা, তার মাধ্যমে নিজের কথা বলতে পারলে শাসক শ্রেণীর কিছুটা টনক নড়বে, তার জীবিকারও খানিকটা সুরাহা হবে। চায়ের টেবিলে বসে নানা রকম গল্প হলো। কলকাতার ইংরেজ সমাজে র্যাটক্লিফের মতন মুক্তমনা মানুষ দুর্লভ। এরকম মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়। ওকাকুরা কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে আসতেই তাঁর সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়লেন নিবেদিতা। রামকৃষ্ণ সংঘ ও বেলুড় মঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবার ব্যাপারটা তার প্রাণে খুব বেজেছে। কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কাজের মধ্যে ডুবে থাকলে তবু সেটা ভোলা যায়। আর যে জন্য সংঘের গুরু ভাইদের সঙ্গে মতভেদ, সেই কারণটাকেই সার্থক করে তুলতে হবে। শুধু আধ্যাত্মিকতার পরিপোষণ নয়, এখন এ দেশের পক্ষে বেশি প্রয়োজন পরাধীনতার গ্লানি থেকে মুক্তি। তার জন্য চাই স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি। তার জন্য শুধু সভা সমিতি বা বক্তৃতায় হবে না, চাই সশস্ত্র অভ্যুত্থান। ওকাকুরার এশিয়ার ঐক্যনীতি অনেককেই নাড়া দিয়েছে। ভারত পরাধীন, কিন্তু তার সংগ্রামের সাথী হিসেবে অন্য দেশগুলি পাশে এসে দাঁড়াবে, তারা অস্ত্র দেবে। সমগ্র এশিয়ার দেশগুলি একজোট হলে ইউরোপীয় শক্তিগুলি ভয় পালাবে। এশিয়ার ভাগ্য নিয়ন্ত্রণ করবে এশিয়াবাসীরাই। এজন্য অচিরেই দরকার ভারতের সর্বাত্মক প্রস্তুতি। নিবেদিতা ওকাকুরাকে নিয়ে ঘুরতে লাগলেন বিভিন্ন গুপ্ত সমিতির আখড়ায়। ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের অনুশীলন সমিতির ছেলেরা যথেষ্ট উৎসাহী। প্রমথ মিত্র এখন বৃদ্ধ হয়েছেন, কিন্তু দেশোদ্ধারের তেজ একটুও কমেনি। কলকাতা ছাড়া বরিশালেও তার সংগঠন আছে। সার্কুলার রোডে যতীন বন্দ্যোপাধ্যায়ের চেলারা দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। অভিজাত শ্রেণীদের মধ্যেও কেউ কেউ স্বাধীনতা সংগ্রামে গোপন সমর্থন জানাচ্ছেন। একজন ধনী ব্যক্তি নিজের নাম না জানিয়ে লোক মারফত ঘোষণা করেছেন যে গুপ্ত সমিতির ছেলেরা যদি অন্তত একজন উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীকেও খুন করতে পারে, তাহলে তিনি 1000 টাকা পুরস্কার দেবেন। অর্থাৎ তিনি বিপ্লবীদের শক্তি পরীক্ষা করতে চান। যতীন ব্যানার্জির দলের 2-4 জন যুবক এখনই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়। কিন্তু সরলা ঘোষালের মনোভাব নিবেদিতা এখনো বুঝতে পারছেন না। সরলার দল যে উৎসব অনুষ্ঠানেই বেশি আগ্রহী। লাঠি খেলা, ছোড়া খেলার চর্চা যে চলছে, তা যেন অনেকটা শখের, প্রদর্শনীর জন্য। সরলা একসময় রুডিয়ার্ড কিপলিংকে ডুয়েল লড়ার জন্য আহ্বান জানাতে চেয়েছিল। একটি গল্পে কিপলিং বাঙালিদের ভীরু কাপুরুষ বলে গালি দিয়েছিলেন। এক বাঙালি আইসিএস অফিসার পাঠান বিদ্রোহের সময় ভয় পালাতে গিয়ে ধরা পড়ে। তারপর তার মুন্ডু কেটে বর্ষা ফলকে গেঁথে ঘোরানো হয়েছিল এক শহরের পথে পথে। এই গল্প পাঠ করে সরলার রক্ত টকবক করে ফুটেছিল। কিপলিংকে সে চিঠি লিখেছিল। 5 বছর বাদে একজন বাঙালি যুবকের সঙ্গে কিপলিং এসে যেন বন্দুক, তলোয়ার অথবা যে কোনো অস্ত্রে লড়ে যাক। সে চিঠি অবশ্য পাঠানো হয়নি। তারপর 5 বছর কেটে গেছে, কিন্তু সরলা এখনো প্রত্যক্ষ সংগ্রামের কথা উঠলেই ইতস্তত করে। বরোদার অরবিন্দ ঘোষ যতীন ব্যানার্জির দলটির মন্ত্রগুরু। সেই দলের বারীন্দ্র, হেমচন্দ্র, ভরত নামে যুবকদের সঙ্গে নিবেদিতা ও ওকাকুরার প্রায়ই আলোচনা হয়। এরা প্রায় প্রশ্ন করে, কবে শুরু হবে সংগ্রাম? কোনো ইংরেজের ওপর আঘাত হানার জন্য এরা অস্থির। শুধু হেমচন্দ্র একদিন সন্দেহ প্রকাশ করে বললেন, আমরা যে শুনেছিলাম ভারতের অন্যান্য অঞ্চলে গুপ্ত সমিতিগুলি, এমনকি পাহাড়ের আদিবাসীরাও সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত, বাংলাতেই তেমন কিছু সংগঠন এখনো নেই। কিন্তু মিস নোবেল, তার প্রমাণ কোথায়? অন্য কোনো অঞ্চলের গুপ্ত সমিতির সঙ্গে তো আমাদের যোগাযোগ হলো না এখনো। ওকাকুরা তাদের আশ্বাস দিলেন,
অন্য প্রদেশের দলগুলির সঙ্গে যোগাযোগের জন্য তিনি 1 মাসের সফরে বেরিয়ে পড়লেন। সঙ্গে নিয়ে গেলেন সুরেন ঠাকুরকে। যাত্রার সময় তিনি সহাস্যে নিবেদিতাকে বললেন, যদি আমি খুন হয়ে না যাই তাহলে অবশ্যই সফল হয়ে ফিরে আসব, আর যদি ফিরে না আসি আমার কার্যের সব ভার তুমি নেবে। এ কথা শুনে নিবেদিতার বুক কেঁপে উঠল। না না, চরম প্রস্তুতি পর্বে এই বীর নায়কের খুন হওয়া কিছুতেই চলবে না। ওকাকুরা যাতে সাবধানে থাকেন, ভালো হোটেলে অবস্থান করতে পারেন, এজন্য নিবেদিতা তাঁর হাতে তুলে দিল 1000 টাকা। এই টাকা মঠের নয়, নিবেদিতার নিজস্বও নয়। জো ম্যাকলাউড তাঁকে নিয়মিত টাকা পাঠাচ্ছেন। একমাত্র জোকেই আমি অকপটে নিজের সব কথা জানাতে পারি চিঠিতে। বেলুর মঠের সন্ন্যাসীরা স্বামীজির মৃত্যুর পর এখনো কান্নাকাটি ও পূজা প্রার্থনায় ডুবে আছে। স্বামীজি অসুস্থ অবস্থায় ও ঝোঁকের মাথায় রাজনীতির বিরুদ্ধে যা বলেছিলেন সেটাকেই ওরা ধরে বসে আছে। এ দেশের জন্য স্বামীজির সামগ্রিক চিন্তা ওদের মাথাতেই নেই। ওকাকুরার সঙ্গে নিবেদিতা এখন কোন ব্যাপারে জড়িত তা জো ম্যাকলাউড জানেন। ওকাকুরার জীবনযাত্রা ব্যয়বহুল, সে খরচ জোগাতে জোর আপত্তি নেই। ওকাকুরা আইডিয়ালস অফ দ্য ইস্ট নামে আরেকটি বই লিখছেন, সে কাজেও সাহায্য করছেন নিবেদিতা। বাইরে যাওয়ার আগে ওকাকুরা পাণ্ডুলিপি রেখে গেলেন নিবেদিতার কাছে। তিনি তার ভাষা আদ্যপান্ত সংশোধন করতে লাগলেন। এই বইতেও আছে এশিয়ার একাত্মতার আদর্শের কথা। এরকম বইয়ের বিশেষ প্রয়োজনীয়তা আছে বিপ্লবীদের কাছে। লেখাপড়া ও বিপ্লবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কাজ করে যাচ্ছেন নিবেদিতা, কিন্তু একদিনের জন্য তার অতি প্রিয় গুরুর কথা ভোলেননি। স্বামী বিবেকানন্দ আমার জীবন সর্বস্ব। আমার দৃঢ় বিশ্বাস আমি এখনো যা কিছু করছি সবই আমার গুরুর কাজ। এ দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। এ দেশের মানুষের পরাধীনতার মোচন কি তিনি চাইতেন না? ওকাকুরা ফিরে এলেন নির্বিঘ্নেই, কিন্তু অন্যান্য অঞ্চলের বিপ্লব প্রস্তুতি সম্পর্কে বিশেষ কিছু বলতে চান না। সবকিছুই রহস্যময় করে রাখার দিকে তাঁর ঝোঁক। জিজ্ঞেস করলেই বলেন, সব ঠিক আছে, বারুদের আগুনের মতন এখানে একবার আগুন লাগলেই সারা ভারতে দপ করে আগুন জ্বলে উঠবে একসঙ্গে। কিন্তু এখানে শুরু হবে কবে? ওকাকুরার চরিত্রের আরও একটা দিকও নিবেদিতার নজরে পড়ল। নিবেদিতার মন একমুখী। এখন বিপ্লব চিন্তা ছাড়া অন্য কোনো কিছু তার মাথায় নেই। কিন্তু ওকাকুরা শিল্পরসিক। বিপ্লবের কথা বলতে বলতে এক এক সময় তিনি আবার শিল্প বিষয়ক আলোচনায় মগ্ন হয়ে যান। ঠাকুরবাড়ির গগনেন্দ্র অবনীন্দ্রের সঙ্গে অনেক সময় কাটান। বিপ্লবের সঙ্গে যুক্ত হলে যে জীবনের অন্য উপভোগ বাদ দিতে হবে এমনটা তিনি মনে করেন না। ব্র্যান্ডি ও সিগারেটের জন্য তার অনেক টাকা খরচ হয়। নারীদের সঙ্গ তিনি বিশেষ পছন্দ করেন। বালিগঞ্জে সরলাদের বাড়িতে গেলে ওকাকুরা আর উঠতেই চান না। ওখানকার ছেলেরা ওকাকুরাকে যেন মাথায় করে নাচে। কি করে যেন রটে গেছে ওকাকুরাই এ যুগের কল্কি অবতার। পিতদেশ থেকেই তো কল্কির আসার কথা। কেউ কেউ তাকে কৃষ্ণ বলতেও শুরু করেছে। এসব আমার আগে ভালোই লাগতো, কিন্তু এখন সরলা ঘোষালের সাহচর্য আর আমার পছন্দ হয় না। ও বাড়িতে বসে শুধু কথার ফুলকি ছড়ানো যেন সময়ের অপব্যয়। ওকাকুরা চৌরঙ্গিতে এক বাড়িতে অতিথি হয়ে আছেন। সুন্দর সাজানো গোছানো প্রকোষ্ঠ, সেখানে বিলাসিতার কোনো দ্রব্যেরই অভাব নেই। একদিন সেখানে নিবেদিতা এসেছেন। আইডিয়ালস অফ দ্য ইস্ট গ্রন্থটির পরিমার্জনা বিষয়ে আলোচনা করতে। ওকাকুরা ব্র্যান্ডি পান করতে করতে শুনছেন, হাতে জ্বলন্ত সিগারেট। নিবেদিতার সাহায্যের জন্য তিনি উচ্ছ্বসিত। নিবেদিতার ইংরেজি ভাষায় বক্তব্যগুলি অনেক সুবোধ্য ও উজ্জ্বল হয়ে উঠেছে। হঠাৎ একসময় হাতের সিগারেট নিভিয়ে ওকাকুরা উঠে গিয়ে নিবেদিতার দু কাঁধে হাত রাখলেন।
মৃদু টান দিলেন নিজের বুকের দিকে। পাংশু হয়ে গেল নিবেদিতার মুখ। ছিটকে সরে গিয়ে বললেন, এ কি? না না, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। নিবেদিতা আরও সরে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে বললেন, আপনি আপনি আমাকে স্পর্শ করলেন? তোমার এই অপূর্ব রূপ দেখে, তোমার মুখে বিকেলের রোদ পড়েছে, দেবী প্রতিমার মতন তুমি সুন্দর। মিস নোবেল, আমার কোনো কুমতলব নেই। তুমি তুমি আমাকে বিবাহ করবে? আমি নত জানু হয়ে তোমার পানি প্রার্থী। নিবেদিতার দুই চোখে অগ্নিস্ফুলিঙ্গ দেখা দিল। মনে মনে ভাবলেন, বলে কি লোকটা? আমি কে তাকে এই জাপানি ভদ্রলোককে জানে না? আমি রামকৃষ্ণ বিবেকানন্দর নিবেদিতা। বিবেকানন্দর মতন মানুষের ঘনিষ্ঠ সান্নিধ্যে যে এসেছে, সে কখনো অন্য পুরুষকে কামনা করতে পারে? প্রথম প্রথম স্বামীজিকে অতি আপন করে পেতে চেয়েছিলেন নিবেদিতা। তখনও সন্ন্যাসীর জীবন সম্পর্কে তাঁর সঠিক জ্ঞান ছিল না। স্বামীজির সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই গুরু শিষ্যের, এমনি নারী পুরুষের মতন হতে পারে না। একদিন সোজাসুজি প্রায় কেঁদে উঠে প্রশ্ন করেছিলেন নিবেদিতা, স্বামী, আমরা কি সাধারণ নারী পুরুষের মতন হতে পারি না? সে প্রশ্নের গূঢ়ার্থ বুঝেছিলেন স্বামীজি। নিবেদিতা যেন বলতে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণও তো বিবাহিত ছিলেন, তাতে তাঁর সাধনায় তো কোনো বাধা হয়নি। স্বামীজি গম্ভীরভাবে বলেছিলেন, আমি তা পারি না মার্গাট। আমি রামকৃষ্ণ পরমহংস নই। আরও কিছু কথা হয়েছিল। স্বামীজি বারবার চোখ ফিরিয়ে নিচ্ছিলেন নিবেদিতার মুখ থেকে। তার মনের মধ্যে যে ঝড় বইছে তা বোঝা যায়। বারবার মাথা নেড়ে বলছিলেন, না না না, তা হয় না মার্গাট, এদেশের মানুষ বুঝবে না। এরপর স্বামীজি তাকে আজীবন ব্রহ্মচারিণী থাকার দীক্ষা দিয়েছিলেন। তার থেকে বিচ্যুত হবার কোনো প্রশ্নই ওঠে না। নিবেদিতা একটুক্ষণ ওকাকুরার দিকে চেয়ে রইলেন। নিঃশ্বাস অতি উষ্ণ। তীব্রভাবে বললেন, আপনি বিবাহ করতে চান? এর আগে আর কতজনের কাছে প্রস্তাব করেছিলেন? সরলাদের বাড়িতে প্রিয়ঙ্বদার সঙ্গে আপনার প্রেম প্রেম ভাব কি আমার নজরে পড়েনি? ও বাড়িতে নয়নমণি নামে একটি অভিনেত্রীকে দেখেও আপনি মুগ্ধ হয়েছিলেন। তাকে বারবার দেখার জন্যই ওখানে যান। এমনকি সরলার কাছেও আপনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সে রাজি হয়নি শুনেছি। আপনি কি এদেশে বিপ্লব করতে এসেছেন না প্রেম করতে এসেছেন? ওকাকুরা কিছু বলতে যেতেই নিবেদিতা তাকে বাধা দিয়ে আবার বললেন, বিপ্লবের এত উদ্যোগ আয়োজন সবই আপনার কথার কথা? এতদিনে কতটুকু এগিয়েছি আমরা? কোন কোন দেশ আমাদের অস্ত্র সাহায্য করবে? কোনো চিহ্নই নেই। সবই আপনার গল্প। এশিয়ার একাত্মতার যে তত্ত্ব, তাও আসলে ইউরোপিয়ানদের তাড়িয়ে দিয়ে জাপানের আধিপত্য বিস্তারের চেষ্টা, তাই না? জাপান সবচেয়ে বড় হবে, জাপান হবে এশিয়ার প্রভু। নিবেদিতার ক্রুদ্ধ বাক্যাবলীর তোড়ে ওকাকুরার সব যুক্তিই দুর্বল হয়ে গেল। তিনি বিশেষ কিছু বলতে পারলেন না। একসময় থেমে গিয়ে নিবেদিতা বললেন, আপনার সঙ্গে আর আমার দেখা হবে না। তিনি দ্রুত বেরিয়ে গেলেন সেখান থেকে। সত্যি আর দেখা হলো না। সমস্ত বিপ্লব উদ্যোগে জলাঞ্জলি দিয়ে ওকাকুরাও কয়েকদিন পরেই ফিরে গেলেন জাপানে। এরপর নিবেদিতা কোন পথে চলবেন? কি হবে গুপ্ত সমিতির বিপ্লবীদের? ভারতের স্বাধীনতা আন্দোলন আর কত দূর? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব ৩৩। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে
স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। রবি সৌমেন চক্রবর্তী, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, জগদীশ শুভায়ন রয়, মৃণালিনী জয়িত্রী ব্যানার্জি, ইন্দিরা অধ্যায় সাহা, নয়নমণি দেবশ্রী মুখার্জি, অমর সুদীপ্ত ঘোষ, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, নিবেদিতা দেবলীনা পাল, বারিন সায়ন্তন ঘোষ, বিবেকানন্দ প্রসূন দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।